আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। লেনদেনের রেকর্ড দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। আজ দিন শেষে ঢাকা শেয়ার বাজারে লেনদেন হয়েছে ১২০০ কোটি টাকা। এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। এর আগে ১৪ই আগস্ট লেনদেন হয়েছিল ১২৪৪ কোটি টাকা। সেই হিসেবে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। দিন শেষে বেশিরভাগ কোম্পানির দর কমলেও সূচক বৃদ্ধি পেয়েছে ১৪ পয়েন্ট, অবস্থান করছে ৫,৩৮৭ পয়েন্টে। ১৮৪টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, দর কমেছে ১৯০টি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি শেয়ারের দাম। সব কিছু মিলে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বেড়েছে, লেনদেন বেড়েছে, তবে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম আশিকুর ভাই। আশিকুর ভাই, আজ থেকে প্রায় ১-১.৫ মাস আগে আপনার এই পর্বেই আপনি বলেছিলেন যে র্যালি হচ্ছে বড় বাজার মূলধন সম্পন্ন কোম্পানি অথবা বড় পেইড আপ ক্যাপিটাল সম্পন্ন মূলধন সম্পন্ন কোম্পানি, এরপরে শিফট হবে লো টু মিড ক্যাপিটাল অথবা লো টু মিড বাজার মূলধন সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে। আপনার এই প্রেডিকশনের বেস ছিল কি এবং আগামীতে প্রেডিকশন কি করবেন? সো এটা মানে অ্যাটলিস্ট আমার জন্য পার্সোনালি এটা একটা ভালো জিনিস যে আমি যে প্রেডিকশনটা করেছি ওটা কারেক্ট হয়ে এসেছে। যদি আপনি অ্যাকচুয়ালি আজকেরও যদি মার্কেট অ্যাকশন দেখেন, অলমোস্ট ১২০০ কোটি টাকা ট্রেড হয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে এটা মিড ক্যাপ টু লো মিড ক্যাপ কোম্পানির মতোই হয়েছে। বাট এটার মেইন কারণটা হলো যে আমাদের বাংলাদেশে স্টক মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে যেটা হচ্ছে যে আপনার লার্জ পেইড আপ কোম্পানিতে বিনিয়োগটা হয় ইনস্টিটিউশন লেভেল বা হাই নেটওয়ার্ক লেভেলে, আর ওখানে কিন্তু ট্রেডটা কম হয়। অ্যাটলিস্ট বিনিয়োগ হয়ে যায়, ফরেন ইনভেস্টমেন্ট বিনিয়োগ হয়ে যায়, তারপর কিন্তু ওই কন্টিনিউয়াস বাইং এন্ড সেলিং ওই স্ক্রিপ্টগুলি তো হয় না, বিকজ আমাদের মার্কেট স্ট্রাকচার ওরকম না। সো ওই জন্য আমাদের মার্কেটে যে অ্যাক্টিভিটিটা হয়, যদি হয় ৫০০ কোটি টাকা বলেন, ১০০০ কোটি টাকা বলেন, ইউজুয়ালি এটা হয় আপনার ম্যাক্সিমাম লো টু মিড ক্যাপ কোম্পানি থেকে। সো এটা কোয়াইট লজিক্যাল ছিল যে গত ১-১.৫ মাস আগে যে র্যালিটা হচ্ছে এটা তো হলো মেইনলি ফান্ড ইনজেকশনের জন্য। এই ইনজেকশন তো এক পয়েন্টে গিয়ে এটা স্টপ হবে। তো বিকজ এটা স্টপ হয়েছে, তো তখন যে ফান্ডগুলি রয়ে গেছে সাইডলাইনে তারা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আলটিমেটলি এটাই হয়েছে, এই ফান্ডগুলি অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে আপনি যখন বলছেন লার্জ ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল বলছেন, এক্ষেত্রে আমি আর একটু কারেকশন করে বাজার মূলধন বড় বাজার মূলধন সম্পন্ন কোম্পানি বলতে পারি কিনা, কারণ আপনি জানেন অনেকের পেইড আপ ক্যাপিটাল বেশি, আবার বাজার মূলধন কিন্তু সেরকম থাকে না। সেই ক্ষেত্রে এখন বাজার মূলধন সম্পন্ন যে ছোট ছোট কোম্পানি আছে সেইগুলোর মুভমেন্ট কি আরো কয়েক মাস আসলে দেখা যাবে? কি প্রেডিকশন বলে আপনার? ওয়েল, যেটা হয় যে মানি অ্যাকচুয়ালি ফলোজ যেখানে আপনার প্রফিটটা বেশি হয়। যদি এন্ড ইট হ্যাজ বিন দ্য সাইকেল ফর আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। সো যদি আপনি কন্টিনিউয়াসলি দেখেন যে একটা স্টকের মধ্যেই কন্টিনিউয়াস র্যালি হচ্ছে, দেখবেন যে সাইডলাইনে যে ফান্ডগুলি আছে তারা ওইখানে জাম্প করবে। একটা পয়েন্টে গিয়ে সেটা কারেকশন হবে, তখন আবার অন্যান্য স্টকসগুলির মধ্যেও কিন্তু এন্ট্রিটা হবে। ওয়ারেজ আমি কি এটা প্রেডিক্ট করতে পারি যে ব্লু চিপ কোম্পানির মধ্যে কন্টিনিউয়াসলি টাকা ঢুকতে থাকবে আনলেস এন্ড আনটিল ইন্টারেস্ট রেট যদি ফল না করে বা ফরেন ইনভেস্টমেন্টে একটা নতুন যখন আবার সিচুয়েশন ক্রিয়েট না হয়, ওভাবে কিন্তু আর হয়তোবা এত ইনজেকশন হবে না। যদিও হয় খুব সাইড লাইন হবে, বাট প্রাইস মুভমেন্ট আর এত বেশি হবে না। বাট এখানে বাজারের অনেক ফান্ডামেন্টালস কিছু চেঞ্জ করার ব্যাপার আছে, ইন্টারমিডিয়েটদের মাইন্ডসেটটা চেঞ্জ করার ব্যাপার আছে। এগুলি যখন চেঞ্জ হবে তখন হয়তো এই মুভমেন্টগুলো আবার আসবে। জি, এখন আসি অন্য প্রসঙ্গে। আপনি জানেন যে ডিএসসি থেকে ফ্যাক্টরি ভিজিট করার পর ৩টি ফ্যাক্টরির উৎপাদন বন্ধ পেয়েছে এবং এই প্রসঙ্গে ডিএসসির চেয়ারম্যান বলেছিলেন যে আসলে যাদের উৎপাদন বন্ধ কোম্পানি তালিকাচ্যুত করতে হবে, বিনিয়োগকারীদের কষ্ট হলেও। এক্ষেত্রে বিনিয়োগকারীদের কষ্ট তো নয়, বরঞ্চ আর্থিক কষ্ট হবে। এই ক্ষেত্রে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য ডিলিস্টিং ভালো অপশন হতে পারে কিনা? ওয়েল, যারা বিনিয়োগ করে ফেলেছে তাদের জন্য তো ডিলিস্টিং ভালো অপশন না, বিকজ তাদের এক্সিটের অপশন তারা পাবে না, অর অ্যাটলিস্ট ভ্যালুয়েশনও তারা পাবে না। আপনার চেয়ারম্যান যে জিনিসটা বলেছে, উনি ফ্রম আ মার্কেট পার্সপেক্টিভ বলেছে যে আমাদের মার্কেটের মধ্যে, ক্যাপিটাল মার্কেটের মধ্যে যদি এমন এমন শেয়ার লেনদেন করে যেটার আলটিমেটলি ফান্ডামেন্টাল বেসিস যে ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি বন্ধ, কোনো প্রোডাকশন নেই, এইসব কোম্পানি কেন আমাদের স্টক মার্কেটে লিস্টেড থাকবে, কেন এখানে ট্রানজাকশন হবে? So he is absolutely right in that sense.
এটা বাইরের দেশেও একই জিনিস। যদি আপনার কোম্পানির যদি কোনো প্রোডাকশনই যদি না থাকে, একটা টাইমলাইন দেওয়া হয়। অনেক সময় অনেক ক্রাইসিসের জন্য কোম্পানি প্রোডাকশন বন্ধ থাকতে পারে। বাট ওদেরকে একটা টাইম পর্যন্ত দেওয়া হতে হবে যে টাইমের মধ্যে দে ক্যান রি-ইন্টিগ্রেট ব্যাক ইনটু আ বিজনেস মডেল। ওটা যদি না হয় তাহলে অবশ্যই ডিলিস্টিং ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট ন্যাচারাল ওয়ে। বাট এটার জন্য যেসব বিনিয়োগকারী এই স্টকগুলি কিনে রেখেছে তাদের জন্য এটা অবশ্যই খুবই কষ্টকর হবে। আচ্ছা আনফরচুনেটলি এটা একটা ভালো জিনিস ওদের জন্য হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন রিইন্টিগ্রেট অথবা পুনরায় উৎপাদন চালু করার জন্য একটা সময়সীমা দেয়া যেতে পারে, সেই ক্ষেত্রে এ বিষয়ে তো পদক্ষেপ নিতে হবে ডিএসসির নাকি বিএসসিসির অনুমোদনও লাগবে এক্ষেত্রে? সো ডিলিস্টিং রুলসে কিন্তু অলরেডি বলা আছে যে ইফ আই রিমেম্বার কারেক্টলি অলমোস্ট ৩ বছরের একটা গ্যাপ থাকে। বাট এখানেও কিছু অ্যাম্বিগুইটি আছে। অ্যান্ড ডিলিস্টিং এর এই রুলস রেগুলেশনটা আলটিমেটলি কিন্তু একটা এক্সচেঞ্জের উপরেই এখতিয়ার থাকে। আমি মনে করি যে বিকজ উই নাও হ্যাভ আ মোর প্রফেশনাল বোর্ড, তারা এটাকে একটা স্পেসিফিক একটা রুল সেট করে ইমপ্লিমেন্ট করাটাই কারেক্ট। জি। আচ্ছা, এক্ষেত্রে এখন আসি, আপনি জানেন যে পুঁজিবাজারে ৫০ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এ পর্যন্ত, ৩২টি প্রতিষ্ঠানকে। জরিমানার পরিমাণ হচ্ছে আর্থিক মূল্যে ১,০০০ কোটি টাকার বেশি, আদায়ের পরিমাণ শূন্য। সেক্ষেত্রে আমরা জানি যে আদালতের আইনগত প্রক্রিয়া রয়েছে, তারপরেও এই ৬ মাস ১ বছর হয়ে যাওয়া সত্ত্বেও ১ টাকাও জরিমানা আদায় হচ্ছে না। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছে যে এখানে আস্থার সংকট দাঁড়াতে পারে। আপনি কিভাবে দেখছেন? সো আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অ্যাকচুয়ালি কতটুকু পর্যন্ত রেগুলেটরি অথরিটি আছে। তারা এনফোর্সমেন্ট করতে পারে, তারা ফাইন নিয়োগ দিতে পারে, বাট অ্যাকচুয়ালি একটা বিনিয়োগকারী থেকে গিয়ে যে ফাইনটাকে যে ফিজিক্যালি আনা বা ওই ফোর্সটা, এটা কিন্তু বিএসসিসির কাছে ওই এখতিয়ার দেওয়া নেই। দে আর নট রিয়েলি দে আর ল নট রিয়েলি এনফোর্সমেন্ট। হ্যাঁ, দে আর নট রিয়েলি ল এনফোর্সমেন্ট। হ্যাঁ, তাদের রেগুলেটরি এনফোর্সমেন্ট। তো এখানে যেটা হয় যে এটা অ্যাকচুয়ালি রেশনাল। এই জিনিসটা উইল অ্যাকচুয়ালি গো অন টু দ্য কোর্টস। কোর্টস থেকে আপনার যে রায়টা আসবে ওই রায় অনুযায়ী কিন্তু এটা এনফোর্সমেন্ট হবে। কারণ কোর্ট যে জিনিসটা বলবে ওইটাই ফাইনালাইজড হয়ে যাবে, তো তখন এটাকে এনফোর্সমেন্ট করা যায়। জি আমাদের দেশে কোর্ট সিস্টেম তো ইজ ভেরি ইনএফিশিয়েন্ট এন্ড আপনার রায় পেতে অনেকক্ষণ সময় লাগে। সো এটা অবভিয়াস যে বিএসসিসি যে ফাইনগুলি করেছে তাদের পয়েন্ট অফ ভিউতে, তাদের রেশনাল অনুযায়ী এটা লজিক্যালি ডিফেন্ডেন্টদের একটা অপরচুনিটি থাকবে কোর্টে গিয়ে এটাকে জি মানে আর্গিউ করা। এটা হয়তো একটা বেটার সেটেলমেন্ট হতে পারে, নাহলে হয়তো বা কোর্ট বিএসসিসির পক্ষে পুরোপুরি রায় দেবে, তখন এটার এনফোর্সমেন্ট হবে। জি, আপনি বাট যেটা বললেন বেটার সেটেলমেন্টের কথা বলছিলেন। আপনি জানেন যে ডিবির প্রেসিডেন্টও সেটেলমেন্টের কথা বলেছেন, যে এক্ষেত্রে আসলে সেটেলমেন্ট করলে হয়তোবা আরও দ্রুত কিছুটা অর্থ আদায় করা সম্ভব। আপনি কি একমত? সো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসে সেটেলমেন্টের অবশ্যই একটা অপশন আছে। আমেরিকাতে দিস ইজ এক্সট্রিমলি কমন। যখনই বিএসসিসি তাদের বা অ্যাটলিস্ট আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যখন একটা খুব ভালো কেস পায়, তারা সবসময় চেষ্টা করে যে খুব ফাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। সো ওরা কোর্টে না গিয়ে যদি কোনো ওয়েতে এটাকে সেটেল করতে পারে, দে ফিল লাইক দ্যাট ইজ আ উইন উইন সিচুয়েশন ফর এভরিওয়ান ইনভলভ। এটা অনেকটুকু নির্ভর করে আমাদের কারেন্ট কমিশন জিনিসটাকে কিভাবে দেখে। তারপর আবার এটাও একটা দেখার বিষয় আছে, আদৌ কি ওদের কাছে লিগ্যাল কোনো এখতিয়ার আছে নাকি না, তারা এই কাজটা করতে পারবে নাকি না। জি At the end of the day, it is absolutely true. আমরা মার্কেট ইন্টারমিডিয়েট অনুযায়ী আমরা জানতে চাই যে আপনার কেউ যদি ক্রাইম করে থাকে তাকে ইকুয়াল ভাবে পানিশমেন্ট করা উচিত। জি আমি অ্যাকচুয়ালি কেয়ার করি না যে আপনার ফাইনের অ্যামাউন্টটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে, এটা কিন্তু খুব আরবিট্রারি। আপনি যদি ১ টাকাও যদি ইলিগালি আয় করেন, আপনাকে ১ টাকাই অ্যাকচুয়ালি ফাইন করা উচিত। জি আপনি যদি ১০০ টাকা ইলিগালি আয় করে যদি আপনার ফাইন যদি হয় ১০ টাকা, এটা তো ইরেশনাল। আপনি তো জি অ্যাকচুয়ালি ইনসেন্টিভাইজ করছেন যে না তুমি ঠিক আছে, তুমি ইলিগাল কাজ করতে থাকো। জি ফাইনের অ্যামাউন্টটা বড় দেখে যে সবাই এটা নিয়ে কথা বলে, ইটস নট রাইট। আমাদেরকে ফোকাস করা উচিত যে এটা কি খুব শক্তভাবে খুব তাড়াতাড়ি এটাকে এক্সিকিউট করা হচ্ছে নাকি, সো দ্যাট এট লিস্ট মার্কেট আমরা বুঝতে পারবো খারাপ খারাপ বিনিয়োগকারী বলেন বা ইন্টারমিডিয়ারি বলেন বা ব্যাড অ্যাক্টরস বলেন, তারা যখনই আসবে তাদের এগেনস্টে খুব তাড়াতাড়ি চিহ্নিত করে পানিশমেন্ট করে, সো দ্যাট উই ক্যান মুভ অন। জি এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।